প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুতই নতুন আইন। প্রবাসীরা দিতে পারবেন প্রক্সি ভোট, নতুন দল নিবন্ধনে বিজ্ঞপ্তি জারি। ডিসেম্বরে ভোটের আশা সিইসির। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব, মত আলী রিয়াজের। সংস্কারের বিষয়ে মতামত চেয়ে ৩৪ দলকে চিঠি। দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচার দাবিতে বিক্ষোভ। মাগুরার ৪ আসামি রিমান্ডে। আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের। এবং বাজারে পণ্যের সংকট তৈরিতে নদীতে গুদাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসছিল প্রায় ১১০০ লাইটার জাহাজ। অভিযান চালিয়ে গন্তব্যে যেতে বাধ্য করল কোস্টগার্ড। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে নতুন বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে টাকা ফেরাতে গঠিত টাস্কফোর্সের সভা শেষে কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি। এসব সম্পদ ফেরাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানান তারা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে বলে প্রকাশ হয়েছে শ্বেতপত্র। এসব অর্থ দেশে ফেরাতে গত বছর সেপ্টেম্বরে গঠিত হয় বিশেষ টাস্কফোর্স। টাস্কফোর্সের অগ্রগতি নিয়ে সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। এতে টাকা ফেরাতে সরকারের করণীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং জানায়, পাচারের বিপুল অর্থ ফেরাতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত হয়েছে, যা আগামী সপ্তাহে পাশ হবে। টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। প্রেস সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। এসব সম্পদ দেশে ফেরাতে এখন পর্যন্ত ২০০-রও বেশি আন্তর্জাতিক আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। শফিকুল আলমের প্রত্যাশা, বেশ কিছু সম্পদ ফেরাতে সক্ষম হবেন অন্তর্বর্তী সরকার। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পট পরিবর্তনের পর প্রথমবার দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 7 সদস্য। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির 6 মামলায় 23 জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে গেল জানুয়ারিতে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানালো দুদক। চার্জশিটের অনুমোদন দেওয়ারও কথা জানিয়েছে সংস্থাটি। প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি করা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে। নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোন, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে
পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ৬০ কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ৬টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে চার্জশিটে নতুন করে যুক্ত করা হয়েছে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে। জয়ের প্লট বরাদ্দের নথি গায়েব ও নষ্টের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দুদক। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন, সম্মান ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট জালিয়াতি তদন্তে নেমে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুদক, জানিয়ে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছে ইসি। নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এদিকে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে বৈঠকের পর সিইসি জানিয়েছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না কমিশন। আর সারাহ কুক বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে ভোট দেওয়ার যোগ্য ১.৫ কোটি নাগরিক। তাদের ভোট দেওয়ার জন্য ২০০৮ সালে চালু করা হয় পোস্টাল ব্যালট সুবিধা। কিন্তু এ প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় ভোট দিতে খুব একটা আগ্রহী হননি প্রবাসীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটাধিকারের জন্য তৈরি করা হবে অ্যাপ। এতে নিবন্ধন করে নমিনি ঠিক করে দেবেন আগ্রহী ব্যক্তি। নির্বাচনে প্রবাসীর পক্ষে ভোট দেবেন ওই নমিনি। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। সারাহ কুক বলেন, বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত তারা। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে কোনো সহায়তা দিয়ে পাশে থাকবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চান না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনপত্র চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আছে ৪৯টি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সংস্কারের বিষয়ে মতামত নিতে ৩৪টি দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। আলোচনার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে বলে বিশ্বাস করে কমিশন। ৬টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের লক্ষ্যে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। এতে অংশ নেন সবকটি কমিশনের প্রধানরা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৪টি দলের কাছে ১৬৬টি সুপারিশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখন দলগুলোর মতামত দিলেই শুরু হবে আলোচনা। প্রকৃতপক্ষে আমরা আশা করছি প্রত্যেকটা প্রস্তাবের ক্ষেত্রে ৩৪টি দলই একমত হবে। সেটা হলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, কাজটা সহজ হবে, খুব সহজে আমরা অগ্রসর হতে পারব। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলেও মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে, সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। প্রশ্নের জবাবে কমিশনের সহসভাপতি জানান, তাদের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না। ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে।
আমি ব্যক্তিগতভাবে আশা করি যে খুব শীঘ্রই এ ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে। ফলে এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। আলী রিয়াজ আরও বলেন, গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে দলগুলোর মতামতের পাশাপাশি নাগরিকদেরও মতামত নেওয়া হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি এবং বিক্ষোভ কর্মসূচি জাতীয়তাবাদী মহিলা দলের। সোমবার নয়াপল্টনে কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিয়ে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। এদিকে দুপুরে বনানীতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনা এরশাদের মতো রাজনীতিবিদদের মিথ্যা বলার কারণে তরুণ প্রজন্মের মাঝে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বা বদনাম হয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। যে শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বনানীতে পিকআপ চাপায় 2 পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদ। টানা 7 ঘন্টা সড়ক অবরোধ করে সহকর্মীদের বিক্ষোভ। রাজধানীতে তীব্র যানজটে চরম ভোগান্তি। মাগুরা সহ সারা দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় আজও উত্তাল রাজধানী। সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এক কাতারে হন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আদায়ে। নিরাপত্তা নিশ্চিতে আইন পরিবর্তন ও সক্ষম সরকার ব্যবস্থার দাবি জানিয়েছে ছাত্রদল। দেশ জুড়ে একের পর এক শিশু ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার সকালে রাজু ভাস্কর্যের সামনে দলে দলে ব্যানার ফেস্টুন হাতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। চলমান ধর্ষণ, খুন, ছিনতাইয়ের ঘটনায় দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ তুলে বিচার ব্যবস্থা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি জানান তারা। প্রমাণিত হয়েছে যে তারা ধর্ষক, তাদের প্রকাশ্যে ফাঁসিতে দিতে হবে। প্রত্যেকটা মানুষের মাঝে যেন উপলব্ধিটা আসে যে ধর্ষণ করা যাবে না, প্রকাশ্য বিচার হবে যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। যারটা হাইলাইট হয়ে সামনে আসছে তার না, সবারটা বিচার করা হোক। আসিয়ার এবং অন্যান্য ধর্ষিতা বোনের ধর্ষণের বিচার না করতে পারে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই পদত্যাগ করা উচিত। রাজধানীর বেইলি রোডে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় নারীর প্রতি সহিংসতা রোধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। ভুক্তভোগীর নয়, ধর্ষকদের চেহারা প্রকাশ্যে আনার দাবিও জানান শিক্ষার্থীরা। এখানে আজকে উপস্থিত কেউ কি বলতে পারবেন যে ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কেউ কখনো দেখেছেন? আইন প্রয়োজনে সংশোধন করে আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে উনার কথার আমরা প্রতিফলন দেখতে চাই। একই দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে ছাত্রদল। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দিন দিন এ ধরনের সহিংসতা বাড়ছে। বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠে থাকবে বলে জানান দলের সভাপতি। প্রতিটি ধর্ষণ, নারী নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারেন
আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদাত্ত আহ্বান জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই আইন শৃঙ্খলা প্রত্যেকটি পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সহিত অবলম্বন করতে হবে। এছাড়াও নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আজকে বলেছেন চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। পদত্যাগ করেছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। দুপুরে সচিবালয়ে তিনি জানান মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তবে কারণ জানাননি এই অধ্যাপক। 2টার সময় আমি পদত্যাগপত্র আমার পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, জানি, কিন্তু আমি এর কারণে কি কারণে আমি সেটা বলতে চাচ্ছি না। জুলাই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় সেনাবাহিনী। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। এছাড়া আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইএসপিআর। রাজধানীর বনানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। প্রায় 7 ঘন্টা অবরোধের পর দুপুর 1:30টার দিকে সড়ক ছাড়েন তারা। এ সময় পিকআপ চালককে গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধের কারণে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন অনেকেই। সোমবার সকালে বনানীর চেয়ারম্যান বাড়িতে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় নিহত হন 2 পোশাক শ্রমিক, আহত হন আরও একজন। এ খবরে রাজপথে নেমে আসে সহকর্মীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবি জানান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার। ক্ষতিপূরণ দিতে হবে। 3 জন মানুষ, 2 জন মারা গেছে, 2 জন মেডিকেলে আছে। মেডিকেলের চিকিৎসাটা দিতে হবে না, যে হালকা চিকিৎসা করে উপকার করতে হবে। যারা মারা গেছে ওদেরকে বাড়িতে নিতে হবে, দাফন কাফন করতে হবে, অনেক কিছু তো আছে, ওগুলো তো কিছু করে না। সিসিটিভি আছে, এই 3টা সিসিটিভি ওরা শনাক্ত করে, যে বাস হোক অথবা ট্রাক হোক, সে যেন শনাক্ত করে আমাদের খুনিকে আমাদের হাতে তুলে দেয়। আমাদের দাবি একটাই, আমাদের বোন মারা গেছে, হয় আমাদের বোন ফেরত দিব, না খুনিরে আমাদের সামনে অ্যারেস্ট করতে হইব। এই আন্দোলনের প্রভাব পড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাখালী, গুলশান সহ রাজধানীর বিভিন্ন সড়কে। তীব্র যানজটে নাকাল নগরবাসী। বনানী আসার পরে থেকে জ্যাম, 2 ঘন্টা জ্যামে ছিলাম, 7টা থেকে 9টা পর্যন্ত জ্যামে বসা। টঙ্গী যাব, সকালবেলাও যে পরিস্থিতি রোডের, এখন সেই পরিস্থিতি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় হয় আন্দোলনকারীদের। পরে 48 ঘন্টার আলটিমেটাম দেন পোশাক শ্রমিকরা। আমরা আগামী 2 দিন সময় দিচ্ছি পুলিশ বাহিনীর। তো 2 দিন আমরা পুলিশ বাহিনী, মানে ড্রাইভার এবং যে ট্রাকের মালিক, মামলা হবে। আর যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সুযোগ থাকে মামলা করার, আমরা আমাদের আইনজীবী আছে তাদের সাথে কথা বললে আমরা ওই ব্যবস্থা নিব। ওইভাবে ব্যবস্থা নিয়ে উনি মামলা নেওয়ার পরে উনি আগামী 2 দিনের ভিতরে প্রশাসন, আমরা আশা করতেছি ওনারা অ্যারেস্ট করবে। যদি 2 দিনের ভিতরে অ্যারেস্ট না করে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কারাগারে থেকেই অবৈধভাবে মোবাইল ফোনে কথা বলছেন দাগী আসামিরা, নিয়ন্ত্রণ করছেন অপরাধ জগৎ।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তর সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন জানান, 3 মাসে শুধু কেরানীগঞ্জ কারাগার থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। কারাগারে বেআইনি কাজ ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। তিনি আরও জানান, 7 মাসে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 823 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চাকরিচ্যুত করা হয়েছে 12 জনকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে 6 জনকে। এ সময় কারাগার নিয়ে অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান কারা মহাপরিদর্শক। গত 7 মাসে 12 জনকে চাকরিচ্যুতি, 6 জনকে বাধ্যতামূলক অবসর, 84 জনকে সাময়িক বরখাস্ত, 270 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান, বিভাগীয় মামলা রুজু করা হয়েছে 260 জনের বিরুদ্ধে, 29 জনকে কৈফিয়ত তলব করা হয়েছে, 21 জনকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে, 39 জনকে তাৎক্ষণিক বদলি এবং 102 জনকে প্রশাসনিক কারণে ডিভিশনের বাইরে বদলি করা হয়েছে। মোবাইলটা দেখেন, মোবাইলের সাইজগুলো এরকম, মানে যেটা আসলে খুবই একটা ডিফিকাল্ট জিনিস টু ডিটেক্ট। আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছি। ইভেন অনেক ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে, কয়েকটা ক্ষেত্রে পেয়েছি বন্দি নিজের শরীরের ভিতরে ঢুকিয়েও ইভেন কারাগারে নিয়ে আসছে। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। চিকিৎসক সুরক্ষা আইন 5 সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করেছেন চিকিৎসকরা। দুপুরে রাজধানীর সরকারি একটি হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সব রিট 12 মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন 5 ও নিবন্ধিত চিকিৎসক ছাড়া অন্য কেউ চেম্বার করতে পারবে না এমন প্রজ্ঞাপন জারির দাবিও তোলেন তারা। আমি এত কিছু চড়াই উত্থান পার করে যখন আমি এমবিবিএস ডিগ্রিটা নিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে 6 মাসেও কেউ একজন অলরেডি সেই ডিগ্রি নিয়ে চাকরি করতেছে। এত কষ্টের অর্জনের সার্টিফিকেটের পরেও যদি আমাদেরকে রাস্তায় নেমে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হয় যে ডাক্তার কে লিখবে কে লিখবে না, তাহলে এই সার্টিফিকেটের তো কোনো মূল্যায়ন থাকে না। তাহলে অবশ্যই এই জন্যই আমরা আজকে আমাদের সার্টিফিকেট হচ্ছে যে পুরানোর উদ্যোগ নিয়েছি। তারা আন্দোলন করে কোর্টে রিট করে ডাক্তার হতে চাচ্ছে। পৃথিবীর কোথাও কি আপনারা দেখেছেন যে কোর্টে রিট করে ডাক্তার হওয়া যায়? বাংলাদেশিদের জন্য খুলল চিকিৎসার নতুন দুয়ার। উন্নত চিকিৎসা নিতে প্রথমবার চীনে গেলেন 14 রোগী। শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের চাহিদা অনুযায়ী 4টি হাসপাতাল ডেডিকেট করা হয়েছে। আর পররাষ্ট্র সচিব জানান, বিমান ভাড়া কমানো সহ ভিসা প্রক্রিয়া সহজে কাজ করবে চীন। 5 আগস্টের পর জটিল সময় পার করছে ঢাকা দিল্লি। এই অবস্থায় চিকিৎসা সেবা নিতে ভারতের বদলে বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন। প্রথমবার চীনের হাসপাতালে চিকিৎসা নিতে গেলেন 14 বাংলাদেশি রোগী। সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুনমিং এর উদ্দেশ্যে যাত্রা করেন তারা। তারা অনেক ভালো এবং আমি বিশ্বাসও করি, যেহেতু তারা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স। আমাদের দেশের মানুষের একটাই প্রবলেম, একটা হলো আমাদেরকে আরো সহজ করতে হবে ভিসা প্রসেস। চীনের রাষ্ট্রদূত জানান, মেডিকেল চেকআপ ও চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রথম ব্যাচে 31 সদস্য রয়েছেন, যেখানে 14 জন রোগী, 6 জন পরিবারের সদস্য, 5 জন চিকিৎসক ও 5 জন HUC প্রতিনিধি ও সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের চাহিদা অনুযায়ী ডেডিকেট করা হয়েছে 4টি হাসপাতাল। These hospitals boast highly skilled medicine teams and advanced equipment, ensure professional treatment plans, efficient medical procedures and high quality healthcare service for Bangladesh patients. বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, বিমান ভাড়া কমানো সহ ভিসা প্রক্রিয়া ও যাত্রা সহজে কাজ করবে চীন। রাষ্ট্রকে আরো ধন্যবাদ দিতে চাই, তিনি বলেছেন যে যারা যাবেন চীনে চিকিৎসার জন্য তাদের ভিসাটা উনি আরো সহজতর করবেন। দুই দেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বেজিং বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।